আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী একতা জিন্দাবাদ। জল জঙ্গল জমিনে রক্ষার্থে আদিবাসীরা লড়ছে, লড়বে। জল জঙ্গল জমিনে রক্ষার্থে আদিবাসীরা লড়ছে, লড়বে। দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, 40টি আদিবাসী জগতের মানুষ, 45টি গণসংগঠন, 6 থেকে 60 বছর। আমরা কেন এই গরমে উপস্থিত হয়েছি এত কষ্ট করে? অনেকটাই বলা যেতে পারে, যদিও বক্তব্যটা যদি ভুল হয় মাফ করবেন। বিড়াল তখনই গাছে ওঠে যখন পিছনে কেউ তাড়া করে। কতটা এতদিন 77 বছর ধরে যেটা হয়নি, আজকে সেটা হচ্ছে। সোজা কথায় 40টি আদিবাসী জগতের মানুষ আজকে বিপদে পড়েছে। তাহলে এই 77 বছরে কি আদিবাসীরা খুব সুখে ছিল? না, 77 বছর ধরেই সোজা ইংরেজ আমল থেকেই কিন্তু আজকে আদিবাসীরা নিপীড়িত, শোষিত, বঞ্চিত এবং অত্যাচারিত। এই একতাটা তৈরি করতে আমাদের 77টি বছর লেগে গেল। তাই আমাদের যে সমস্ত পাওনা গন্ডা, যে সমস্ত সত্য, যে সমস্ত অধিকার অনেক আগে পাওয়ার ছিল, সেইটা লড়াই করার জন্য একতা হতে 77 বছর লেগে গেল। এটা বড় দুঃখের। আমরা বলি না আমরা আদিবাসী, আমরা ভাই। তাহলে আমাদের এই ভাইয়ের মধ্যে মিল হতে এত সময় লাগলো কেন ভাই? আর এই অমিলনের সুযোগ নিয়ে আমাদের মধ্যে ডিভাইড এন্ড রুল পলিসি, ব্রিটিশ পলিসি চালিয়ে আদিবাসীদের মধ্যে রাজনৈতিক রং লাগিয়ে আমাদেরকে এতদিন ধরে বিচ্ছিন্ন করে রেখেছে। রাজনীতিক রঙের ঝান্ডা ভালো না আমার এই সামনে যে দেখা যাচ্ছে রং বেরঙের লাল, নীল, সবুজ, সাদা, কি ঝান্ডা নাই? এই ঝান্ডার গরবটাই আলাদা ভাই। আবার বলো আমি আদিবাসী, কিনা ঠুকে বলো আমি আদিবাসী। আদিবাসী ভাই বোনদের বিপদের মুখে রুখে দাঁড়াবো, তাই আমি বলবো আমি আদিবাসী। এই লড়াইয়ের ইতিহাস শুধু আজকের নয়, এই লড়াইয়ের ইতিহাস ব্রিটিশদের আমাদের দেশে আগমনের সময় থেকে। এই লড়াই ইংরেজদের বিরুদ্ধে প্রথম লড়াই শুরু করেছিল কোন আদিবাসী নয়, ইংরেজদের বিরুদ্ধে প্রথম লড়াইটা শুরু করেছিল আদিবাসীরাই। সেই তিলকা মুর্মু, সেই বিরসা মুন্ডা, সেই হিরওয়ান্টা সিধু কানু, চাঁদ মাইরো ফুলো জানো, সেই জিলপা সিং লায়া, সেই রঘুনাথ সিং ভূমিজ। অথচ তাদের কথা এখনো ইতিহাস পাতায় জায়গা পাওয়া যায় না। তাদেরকে ইতিহাসের পাতায় খুঁজতে গেলে দূরবীন লাগাতে হয়। এটাই বড় দুঃখের। আবার বলি আমরা নাকি আদিবাসী, আমরা এখানকার আসল বসবাসকারী, অথচ আমরাই এখন ইউরেশিয়ানদের অত্যাচারে ভিটে মাটি ছাড়া হতে যাচ্ছে। কিভাবে? কোথাও খনিজের নাম করে, কোথাও শিল্পের নাম করে, কোথাও উন্নয়নের ধুয়ো তুলসী পাতা উড়িয়ে যা হতে যাচ্ছে বর্তমানে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরের গাছগুলোর উপরে। যে প্রজেক্ট গুলো দেখা যাচ্ছে বর্তমানে, যা একটা হয়ে গেছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ঝর্ণার উপরে। 2 নম্বর প্রজেক্ট দাঁড়িয়ে আছে ফুরগা প্রজেক্ট নামে বান্দোনালার উপরে। 3 নম্বর প্রজেক্ট বান্দো প্রজেক্ট নামে বান্দোনালার উপরে। 4 নম্বর প্রজেক্ট কাঁঠালজল প্রজেক্ট কাঁঠালজল নালার উপরে। 5 নম্বর প্রজেক্ট পেয়েরপারম প্রজেক্ট, আরেক নম্বর আলপার প্রজেক্ট। অযোধ্যা পাহাড়ে গড় পড়তা 250 থেকে 300 হেক্টর করে বনভূমি। এক একটা প্রজেক্টে যদি ধ্বংস হয় তাহলে দক্ষিণবঙ্গের পুরো ক্লাইমেট সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। আবার বর্তমানে রাজ্য সরকার গোটা করে বন মহোৎসব পালন করে আম জনতার টাকার পিন্ডি চটকানোর জন্য। কি দরকার এই নাটকটা করার জন্য? আমজনতার ট্যাক্সের টাকাকে নয়ছয় করার জন্য আবার আপনিই করবেন সেই প্রজেক্টের নাম করে এক একটা প্রজেক্টে 300 হেক্টর বনভূমি ধ্বংস। বর্তমানে ফুরগার যে লড়াই শুরু হয়েছিল অনেক আগে থেকে, এটা উল্লেখযোগ্য ভাবে শুরু হয় 2018-তে।
সিঙ্গেল বেঞ্চের কোর্টের লড়াই, যে লড়াই কোর্টে আমাদের ঘরে যায়, পরবর্তীকালে সরকার অর্থাৎ মানে আমাদের বিদ্যুৎ পর্ষদ হাইকোর্টে চলে যায় ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চে রায় আমাদের প্রজেক্ট হবে এইরকম একটা আশা দিয়ে রায় দেয়, কিন্তু আসল কথা হচ্ছে সেই রায়ের মধ্যে একটা জায়গায় পরিষ্কার করে লেখা আছে, স্থানীয় গ্রামসভার সহমত ছাড়া অযোধ্যা পাহাড়ে কোনো ধরনের প্রজেক্ট করা যাবে না। এইটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার কপি। কোন সাংবাদিক বন্ধু যদি নিতে চান, কাছের থেকে দেখতে চান, আমি কপি দিতে রাজি আছি। অথচ এই হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করে, এই হাইকোর্টের রায়কে তোয়াক্কা না করে পুরুলিয়ার বর্তমান ডিএফও সাহেব কি করে ঠুরকা নালার গাছ কাটার টেন্ডার নোটিশটা জারি করেন? তাহলে বর্তমান রাজ্য সরকারের প্রেষণ যন্ত্র, পুরুলিয়ার শাসন যন্ত্র কি হাইকোর্টের উঠে গেছে যে হাইকোর্টের রায় পর্যন্ত মানছে না কোথায়? যেখানে আরে ডিএফও সাহেবের কাজ হলো বনকে রক্ষা করা, বনকে ধ্বংস করা নয়। ডিএফও ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অফিস নয়, আমার মতে বলে ডিডিএফও, ডেস্ট্রয়েড ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অফিস। সে বন রক্ষা করার জন্য নয়, ডিএফও অফিসগুলো হয়ে আছে বন ধ্বংস করার জন্য। যখন থেকে এই বন বা আমাদের বন দপ্তরটা তৈরি হয়, তারপরেই বন ধ্বংস করাটা বেশি করে শুরু হয়ে যায়। এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। এই লড়াইয়ে, ঠুরগা লড়াই যে সমস্ত সাথীরা ছিল 2021 সালের 27-28, যেখানে এসপি মহাশয়কে জানানোর সত্ত্বেও একটা বাইক র্যালি করা হয়েছিল। বাইক র্যালির উদ্দেশ্যটা ছিল জঙ্গলের যখন তখন গাছ কাটবেন না, যে গাছ একদম প্রয়োজন ছাড়া কাটবেন না। জঙ্গলে আগুন লাগলে নিজের গ্রামসভা এরিয়ায় বা নিজের পার্শ্ববর্তী জঙ্গলের আগুন নেভানোর কাজটা সেই স্থানীয় গ্রামসভার, এই জিনিসটাই প্রচার করতে চেয়েছিলাম। অথচ পরের দিন 29শে সেপ্টেম্বর যারা সামনের থেকে ছিলাম তাদের নামে কেস চলে এলো আন্দোলনটাকে দমাবার জন্য। পরের কেসটা 14ই নভেম্বর গত বছর 2022, গ্রামসভার যে দাবি, গ্রামসভার যে ক্ষমতা, বামনি ঝর্ণায় তার বোর্ড লাগানোর জন্য বামনি ঝর্ণায় স্থানীয় গ্রামসভা দুর্গবেলা বারুয়াজারা গ্রামসভা একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেদিন বিরসা মুন্ডার জন্মদিন, এবং সেই দিন যে বিরসা মুন্ডা প্রথমে আওয়াজ তুলেছিল আবহাওয়া দিশম আবহাওয়া রাজ, জল জঙ্গল জমিনের অধিকারের লড়াইটা বিরসা মুন্ডায় প্রথম এই আওয়াজটা তুলেছিল। সেই বিরসা মুন্ডার জন্মদিনে সেদিন যখন ব্যানারটা টাঙাতে যায়, সেদিন বাঘমুন্ডি পুলিশ এবং বাঘমুন্ডি রেঞ্জার পরবর্তীকালে আমাদের 12 জনের নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়ে দেয়। উল্লেখযোগ্য বিষয়, এই কেসের একজন পার্টি, এই কেসের মধ্যে আমাদের যে একজন আছে সে হচ্ছে আমার সামনে বসে থাকা অযোধ্যা পাহাড়ের তিহরি বাবা। একটা মৌলবীকে, একটা মন্দিরের পুরোহিতকে কেস দিতে হলে সরকারকে দুবার বাধ্য হয়, কিন্তু আমাদের তিহরি বাবাকে কেস দেওয়ার জন্য সরকার দুবার ভাবলো না। অথচ সেই লড়াইটা আমরা তো দালাবান্ধে তুলতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আমরা ভালোই জানি কিছুদিন আগে উত্তরপ্রদেশের মহামান্য এমপি ভুল বক্তব্য বলেছিলেন বলে অনেক রাষ্ট্রীয় সম্পদ, রেল থেকে শুরু করে অনেক কিছু জ্বালানো হয়েছিল। তাহলে একটা বিহরি বাবা লবির বাইসে সুতেন টানে, তার নামে যখন কেস দেওয়া হলো তখন কিন্তু আমরা ঠান্ডায় থেকে গেলাম কেন? এটাই প্রশ্ন। লাস্ট কেস 26 আগস্ট, বর্তমান ডিএফও এম কার্তিকেয়ন কেসটা জারি করে গেছিল কিসের জন্য? সেদিন ঠুরগা নালায় পর্যবেক্ষণে গিয়েছিল, এবং তখন আমাদের তারপানিয়া গ্রামসভার সাথীরা তাকে প্রশ্ন করেছিল আপনি এখানে ঢুকেছেন কেন? 2006 বনাধিকার আইন মোতাবেক
তাকে প্রশ্ন করার অধিকার গ্রামসভা সভ্যদের আছে। উনি কেসটা দিয়েছেন সেদিন সরকারি কাজে বাধা দান। উনি হয়তো জানেন না 2006 বনাধিকার আইন অনুযায়ী প্রতিটি গ্রামসভার প্রতিটা সদস্য সরকারি কর্মচারী, অর্থাৎ সরকারি কর্মচারীকে আরেকজন সরকারি কর্মচারীকে জানতে পারে কি অধিকারে কোন ক্ষমতা বলে আমার এরিয়ায় গ্রামসভায় আপনি প্রবেশ করেছেন, অথচ সেদিন কোনো সদুত্তর দিতে পারেননি। দিয়েছেন কি? আন্নুর পার্সের নামে কেস দিয়ে দিয়েছেন। এইগুলো আর কিছুই নয় আমাদেরকে দমানোর একটা চেষ্টা, এইগুলো আর কিছুই নয় আমাদেরকে রোখার একটা চেষ্টা। যেন তেন প্রকারে রাষ্ট্রীয় শাসনযন্ত্রকে কাজে লাগিয়ে যে আন্দোলনটা দানা বাঁধছে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ এবং আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সেইটা আমূলে বিনষ্ট করার চেষ্টা। যদি অযোধ্যাকে বাঁচাতে হয়, আজকে ৭৭ বছর পরে যে একতাটা আমরা রানী রাসমণি রোডে দেখিয়েছি, এই একতাটা দক্ষিণবঙ্গের যেদিন অযোধ্যার বুকে দেখাবো সেদিন জানবো সত্যি অযোধ্যাকে বাঁচাবো, দক্ষিণবঙ্গের ফুসফুসটাকে বাঁচাবো, দক্ষিণবঙ্গের অক্সিজেন ভান্ডারটাকে বাঁচাবো, দক্ষিণবঙ্গের সব থেকে বড় বন্যপ্রাণের আবাসস্থলটাকে বাঁচাবো। আমাদের যখন আজদিয়াতে সেন্দ্রা হয়, যারা অবাঙালি তাদের কাছে সেন্দ্রা মানে পশু শিকার, পশুদের গণহত্যা তা নয়। হেল নামে একটা জানোয়ার প্রেমী সংগঠন আছে, এদের নাকি খুব চোখের থেকে জল পড়ে, চোখের থেকে আবার রক্ত পড়ে, যে বনের পশুগুলো মেরে শেষ করে দিল। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যখন ঠুরগা নালায় 294 হেক্টর জমিটা ধ্বংস হবে, 294 হেক্টরের বনভূমিটা ধ্বংস হবে, 294 হেক্টর মনে হয় পিঁপড়েও থাকে না, না? আপনি কি জানেন 294 হেক্টরটা সব থেকে বড় এলিফ্যান্ট করিডোর? সেই হাতিগুলো যাবে কোথায়? সেখানে আছে মারান বুরুডুংরি, সেইখানে আছে হাতিবাথান, যেখানে এই আইনের পাতায় পরিষ্কার করে লেখা আছে বন সুরক্ষা সংশোধনী আইন 2023, যা 2006 বনাধিকার আইনকে অর্ধেকটাই খর্বতক্ষুর দেওয়ার ক্ষমতা রাখে। আমার পূর্বজ অনেক মাননীয় বক্তারা বলেছেন যে এই আইনটা এমনই এক কালা কানুন যা দেখা যায় না আবার বোঝাও যায় না। সেটা কি? 2023 বন সংরক্ষণ সংশোধনীতে বলা হচ্ছে সরকার যখন তখন ইন্টারন্যাশনাল বর্ডারের 100 কিলোমিটার পর্যন্ত জায়গা নিতে পারে। তাহলে ভাবুন আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চলটা কোচবিহার থেকে সুন্দরবন 100 কিলোমিটারের মধ্যে 2006 বনাধিকার আইন অ্যাক্টিভেট না করা যায় বা না করে রাজ্য সরকার, এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের 13টি জেলায় স্বতঃস্ফূর্ত ভাবে রাজ্য সরকার গ্রাম সভা করেনি, যা দরকার ছিল এসডিও তৈরি করার। এসডিওর যতগুলো কাজ তার অন্যতম কাজ হলো একটা গ্রাম সভা তৈরি করা, কিন্তু সেটা যায়নি। কারণ একটা সরকারি ডিপার্টমেন্ট ভালো করে জানে যদি গ্রামসভা তৈরি করে দেওয়া হয় 2006 আইন মোতাবেক, তাহলে আমার আরেকটা ডিপার্টমেন্ট সোজা কথায় বন দপ্তর, যে ভারতবর্ষের নিজেকে জমিদার মনে করে, সেই বন দপ্তর ফুটে জগন্নাথ হয়ে যাবে। ডিএফও থেকে যত রকমের আধিকারিক আছে গ্রাম সভা যদি তৈরি করা যায় দক্ষিণবঙ্গের পুরো বনাঞ্চলে, গ্রাম সভার বডির কাছে পারমিশন নিয়ে ডিএফও কে ঢুকতে হবে। এটাই 2006 বনাধিকারের পাওয়ার। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিশেষ করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া এবং 24 পরগনা, আমাদের পুরুলিয়া কম না, এখনো পর্যন্ত গ্রামসভা তৈরি করতে পারেনি। যতগুলো তৈরি করা গেছে স্বতঃস্ফূর্ত হবে। প্রতিটি জেলার যারা পথ প্রদর্শক নেতা, আমি কখনো বলবো না, যারা পথ প্রদর্শক বিভিন্ন জাতিগত সংগঠনের, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার জঙ্গলমহলে গ্রামসভা ইমিডিয়েট তৈরি করুন, নচেত 2023 আইন অ্যাক্টিভেট হবে, 5th শিডিউলটা স্বপ্নই থেকে যাবে। যতক্ষণ পর্যন্ত গ্রামসভাটা তৈরি করতে পারবো না ততক্ষণ কিন্তু 5th শিডিউলের লড়াইটা দানা বাঁধবে না।
এটা আপনারা জেনে রাখুন। আসল শিকড়টাই আছে গ্রাম সভা, গাছটা হলো শিবির শিডিউল। তাই অযোধ্যা বাঁচানোর সাথে সাথে আরেকটা জায়গা আমাদের বিপদে পড়ে আছে, সেটা হচ্ছে বীরভূমের চাপাচাপি। এটার দিকে নজর দেবেন এবং এই লড়াইগুলোতে আপনাদের সহযোগিতা থাকবে। আবার অনুরোধ করব, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে গ্রাম সভা তৈরি করুন। গ্রাম সভা তৈরি করার জন্য কোনো রকমের সহযোগিতা যদি প্রয়োজন হয়, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ 24 ঘন্টা রেডি আছে। আমি আবার এই ঐতিহাসিক সমাবেশে সবাইকে প্রণাম জানানোর আগে, ফুলজাহার জানানোর আগে আবার বলবো, আদিবাসী একতা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বীরবান্ডা সিধু কানো ফুলে জানো চান ভাইরো চিৎকার চিৎকার চিৎকার। বীরবান্ডা তিলকা মুর্মু চিৎকার চিৎকার চিৎকার। বিরসা মুন্ডা চিৎকার চিৎকার চিৎকার। শিল্পা সিং আয়া চিৎকার চিৎকার চিৎকার। রঘুনাথ সিং বলে চিৎকার চিৎকার চিৎকার। আদিবাসী একতা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওল ওল গুলান জোহার।